সোনার দাম তো এখন আকাশ ছোঁয়া রেকর্ড ভেঙে দিচ্ছে। আর ঠিক এই সময়েই সোনার সাপ্লাই বা সরবরাহ নিয়ে বাজারে অনেক রকম কথা চলছে, কিছু ভয়, কিছু ভুল ধারণা। তো চলুন আজ আমরা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ডেটা ঘেঁটে দেখি এই ধারণাগুলোর পেছনের আসল সত্যিটা কি। আচ্ছা, প্রথমেই এই চার্টটা একটু দেখা যাক। দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখুন, এই যে হলুদ লাইনটা, এটা হলো সোনার দাম, একেবারে রকেটের গতিতে উপরে উঠছে। কিন্তু নিচের এই সবুজ বারগুলো দেখুন, এগুলো হলো খনি থেকে প্রতি বছর কী পরিমাণ সোনা তোলা হচ্ছে সেইটার হিসাব। গত প্রায় ১ দশক ধরে এটা কিন্তু একদম ফ্ল্যাট, মানে প্রায় একই জায়গায় আটকে আছে। ব্যাপারটা অদ্ভুত না? দাম বাড়ছে তো বাড়ছেই, কিন্তু প্রোডাকশন বা উৎপাদন একদমই বাড়ছে না। এটাই আসলে আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তো দাম আর উৎপাদনের মধ্যে এই যে একটা বিরাট গ্যাপ বা ফারাক, এটাই একটা বড় প্রশ্ন তৈরি করে, তাই না? যে বিশ্বের সোনার সরবরাহ নিয়ে আসলে হচ্ছেটা কি? চলুন এই ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করা যাক। একটা কথা এখন খুব শোনা যাচ্ছে, পিক গোল্ড, মানে আমরা নাকি সোনা উৎপাদনের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছি, এর বেশি আর সম্ভব না। হ্যাঁ, ২০২৫ সালে রেকর্ড পরিমাণ সোনা মানে প্রায় ৩,৬৭২ টন উৎপাদন হয়েছিল ঠিকই, কিন্তু বৃদ্ধিটা ছিল খুবই সামান্য। আসল ব্যাপারটা হলো, নতুন খনির পারমিট পেতে অনেক দেরি হচ্ছে, খরচও বাড়ছে হুহু করে। এই সব কাঠামোগত কারণেই ভবিষ্যতে বৃদ্ধিটা বেশ কঠিন হয়ে পড়েছে। তাহলে বিনিয়োগকারীদের মনে যে প্রথম এবং সবচেয়ে বড় ভয়টা কাজ করে, সেটা নিয়েই কথা বলা যাক। অনেকেই ভাবেন যে খনি থেকে তোলার মতো সোনা হয়তো ফুরিয়েই আসছে। আসলে কি তাই? চলুন একটু গভীরে গিয়ে দেখি। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছে। সোনাকে একটা বিশাল রিজার্ভার বা জলাধারের মতো ভাবা যেতে পারে। আজ পর্যন্ত যত সোনা খনি থেকে তোলা হয়েছে তার প্রায় পুরোটাই, মানে প্রায় ২,২০,০০০ টন, এখনও কিন্তু মাটির ওপরেই আছে। তার মানে এটা একটা বিশাল রিসাইকেল করার মতো সাপ্লাই সোর্স। আচ্ছা, এই ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে গেলে দুটো শব্দের পার্থক্য জানা খুব জরুরি। এক হলো রিজার্ভস আর অন্যটা রিসোর্সেস। রিজার্ভস হলো সেই সোনা যা আজকের বাজার দর আর টেকনোলজি দিয়ে লাভজনকভাবে খনি থেকে তোলা যাবে বলে নিশ্চিত হওয়া গেছে। আর রিসোর্সেস হলো সোনার এমন ভাণ্ডার যার অস্তিত্ব সম্পর্কে আমরা জানি, কিন্তু সেটা বের করে আনাটা এখন লাভজনক না। তো আসল কথাটা হলো, এই যে একটা ভয় কাজ করে যে সোনার রিজার্ভ শেষ হয়ে আসছে, এটা আসলে ঠিক না। কারণ এই সিস্টেমটা নিজেই নিজেকে আবার ভর্তি করে নিতে পারে। কিভাবে? যখনই সোনার দাম বাড়ে বা ধরুন আরও ভালো কোনো টেকনোলজি আসে, তখন আগে যা অলাভজনক রিসোর্স ছিল সেটাই লাভজনক রিজার্ভসে পরিণত হয়। আর এই চক্রটা কিন্তু দশকের পর দশক ধরে এভাবেই চলে আসছে। আচ্ছা, এবার সাপ্লাই নিয়ে আরেকটা কমন প্রশ্নের দিকে নজর দেয়া যাক। বিনিয়োগকারীদের মধ্যে একটা ভয় কাজ করে, যদি হঠাৎ করে অনেক একটা বড় সোনার খনি আবিষ্কার হয়ে যায়, তাহলে কি সোনার বাজার একেবারে ধসে পড়বে? চলুন এই ধারণাটাও একটু বিশ্লেষণ করে দেখি। এই স্লাইডের কথাটা পুরো বিষয়টাকে খুব সহজ করে দেয়। ভাবুন তো, সোনার বাজারটা একটা বিশাল মহাসাগরের মতো, আর একটা নতুন খনি আবিষ্কার হওয়াটা হলো সেই মহাসাগরে কেউ যেন এক বালতি জল ঢেলে দিল। মানে ব্যাপারটা এতটাই নগণ্য। আর এই ছবিটা তো ব্যাপারটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখুন, মাঝখানের এই বিশাল হলুদ বৃত্তটা হলো ২০২৪ সালের মোট সোনার উৎপাদন, আর তার পাশে ওই ছোট্ট ছোট্ট বেগুনি ডটগুলো হলো বিশ্বের সেরা ১০টা সোনার খনি। পার্থক্যটা দেখুন একবার, মানে সবচেয়ে বড় খনিগুলো মোট সাপ্লাইয়ের তুলনায় কিছুই না। বিষয়টাকে আরও সহজ করতে এই সংখ্যাটা দেখুন, মাত্র ১.৮%। এটা হলো বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি। মুরুনটাও এর অবদান, মানে পুরো পৃথিবীর মোট উৎপাদনের মাত্র ১.৮%। সুতরাং বোঝাই যাচ্ছে বাজারের উপর এর প্রভাব প্রায় নেই বললেই চলে। এবার তাহলে শেষ এবং সবচেয়ে আকর্ষণীয় মিথ বা ধারণাটার দিকে এগোনো যাক। সেটা হলো, সোনার খনি মালিকরা কি তেলের বাজারের ওপেকের মতো একটা দল বা কার্টেল তৈরি করে দাম নিজেদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে? প্রশ্নটা খুবই যৌক্তিক, তাই না? যে কেন সোনার উৎপাদকরা সবাই মিলে ওপেকের মতো একটা জোট তৈরি করতে পারে না? চলুন এর কারণগুলো খুঁজে বের করি। প্রথম এবং সবচেয়ে বড় কারণটা এই চার্টেই লুকিয়ে আছে। দেখুন, বিশ্বের সবচেয়ে বড় যে ২০টা মাইনিং কোম্পানি, তারা সবাই মিলে মাত্র ৩৬% সোনা উৎপাদন করে।
বাকি 64% আসে আরও হাজার হাজার ছোট বড় উৎস থেকে। তার মানে এই ইন্ডাস্ট্রিটা একটা কার্টেল বানানোর জন্য অনেক বেশি ছড়ানো ছিটানো। আসলে 3টে খুব শক্ত কারণ আছে যার জন্য এটা প্রায় অসম্ভব। প্রথমত ধরুন তারা উৎপাদন কমিয়ে দিল, তাতে দাম বাড়বে, আর দাম বাড়লেই পুরনো রিসাইকেল করা সোনা দিয়ে বাজার ভরে যাবে, তাদের পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় কারণটা তো আমরা দেখলামই, এই শিল্পটা অনেক বেশি খণ্ডিত। আর 3 নম্বর এবং সবচেয়ে বড় কারণ হলো এটা করা সম্পূর্ণ বেআইনি। প্রায় সব দেশেই এই ধরনের কার্টেল অবৈধ। তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, যদি সাপ্লাই বা সরবরাহ মূল চালক না হয়, তাহলে সোনার দামটা আসলে কিসের ভিত্তিতে ওঠানামা করে? এতক্ষণের আলোচনাটা এই টেবিলে একবারের গুছিয়ে দেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের ভয়গুলো কী ছিল? সোনা কি ফুরিয়ে আসছে? উত্তর না। নতুন বড় খনি কি দাম ফেলে দিতে পারে? উত্তর না। উৎপাদকরা কি কার্টেল করে দাম নিয়ন্ত্রণ করতে পারে? উত্তর একদমই না। সুতরাং পুরো আলোচনার মূল কথা হলো একটাই, সোনার দাম বুঝতে হলে সাপ্লাই বা সরবরাহের দিকে নয়, নজর দিতে হবে চাহিদার দিকে। বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো কী পরিমাণ সোনা কিনছে, গোল্ড ইটিএফে বিনিয়োগের প্রবাহ কেমন, আর বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা, এইগুলোই আসলে সোনার দামকে নিয়ন্ত্রণ করে, খনির উৎপাদন নয়। আর এই বিশ্লেষণটা আমরা শেষ করছি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এই দারুণ শক্তিশালী একটা কথা দিয়ে, কেউ সোনার দাম নিয়ন্ত্রণ করে না। সোনা সত্যিই একটি মুক্ত সম্পদ। কথাটা কিন্তু আমাদের ভাবার জন্য অনেক বড় একটা জায়গা তৈরি করে দেয়।